হিমালয়ের কোলে এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছানোর রাস্তা যতটা কঠিন তার চেয়েও কঠিন সেই জায়গার গল্পের শেষ খুঁজে পাওয়া। কারণ সেখানে পাহাড় আর শুধু পাহাড় নয়, নদী শুধু নদী নয়, আর একটা ছোট্ট গ্রামও শুধুমাত্র একটা সাধারণ গ্রাম নয়। কোনো জায়গার সঙ্গে জড়িয়ে থাকে কয়েকশো বছরের লোক বিশ্বাস, কোনো জায়গার সঙ্গে মহাভারতের গল্প, আবার কোনো জায়গার সঙ্গে এমন এক দেবতার নাম যাকে আজও মানুষ দেবতা হিসেবে পুজো করার পাশাপাশি নিজেদের রক্ষাকর্তা, বিচারক এবং রাজা বলেও মানেন। হানৌল থেকে আজ আমরা চলে যাচ্ছি টন্স নদীর ওপারে। দূরত্ব হয়তো মাত্র কয়েক কিলোমিটার, কিন্তু নদীটা পার হলেই যেন বদলে যায় ভূগোল, বদলে যায় নিস্তব্ধতার চরিত্র, আর শুরু হয় আরেকটি নতুন গল্প। এই গ্রামের নাম থাডিয়ার, আর এই পাহাড়ের উপরেই রয়েছে মহাসু দেবতাদের তৃতীয় ভাই পাবাসু বা পাবাসিক মহারাজের মন্দির। টন্স নদীর ওপারে হানৌল, যার অবস্থান দেরাদুন জেলা, আর নদী পার হলেই উত্তরকাশী জেলা। তাই থাডিয়ার উত্তরকাশী জেলায় অবস্থিত। ওয়েলকাম টু থাডিয়ার। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার একটি ছোট্ট গ্রাম থাডিয়ার। কিন্তু কেন এসেছি থাডিয়ার? একদিকে হানৌল, অন্যদিকে থাডিয়ার, মাঝখানে গর্জন তুলে ছুটে চলেছে টন্স নদী। আর এই নদীর দুপারে ছড়িয়ে রয়েছে এমন এক বিশ্বাসের জগৎ যার শিকড় চলে গিয়েছে বহু দূরের অতীতে। চলুন তাহলে আজ সেই নদীটা পার হওয়া যাক। তাহলে থাডিয়ারের অন্দরমহলে ঢোকার সেই গল্পে আপনারাও থাকছেন তো আমার সাথে? হানৌলের বুক চিরে একটা ছোট্ট রাস্তা সোজা চলে গিয়েছে। এ রাস্তা দিয়ে কয়েক কিলোমিটার গেলেই রাস্তা শেষ, দেরাদুন জেলাও শেষ। আর গাড়ি যাবে না, এবার পদব্রজেই পথ পার হতে হবে। সামনে টন্স নদী, তার বয়ে চলার গর্জন শুনতে পাচ্ছি। নদী পেরিয়ে ওপারে যাওয়ার জন্য একটা ঝুলন্ত সেতু। এই ব্রিজ পার হলেই আপনি ঢুকে পড়বেন উত্তরকাশী জেলায়। সরকারি নথিতেও থাডিয়ার উত্তরকাশী জেলার মরি এলাকার একটি জনপদ হিসেবে নথিভুক্ত। ওয়েলকাম টু থাডিয়ার। এই যে সাসপেনশন ব্রিজটা দেখছেন, সাসপেনশন ব্রিজের ঠিক ওই পাটটা হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুন জেলা, আর যেদিক থেকে আমি এলাম অর্থাৎ এই পাটটা হচ্ছে উত্তরকাশী জেলা। মানে আমি উত্তরকাশী জেলায় চলে এসেছি। কিন্তু কেন এসেছি, কোথায় এসেছি? এসেছি উত্তরকাশী জেলার থাডিয়ার গ্রামে। থাডিয়ার গ্রামে কেন এসেছি না, থাডিয়ার গ্রামে এই যে মহাসু দেবতা রয়েছে, মহাসু দেবতার তৃতীয় ভাই পাবাসিক মহারাজের মন্দির রয়েছে। ফলে এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব থাডিয়ার গ্রাম এবং তৃতীয় পাবাসু মহারাজ, পাবাসিক মহারাজের মন্দিরকে। তাহলে চলুন আমার সঙ্গে ঘুরে নেবেন এই থাডিয়ার গ্রাম আর তৃতীয় মহাসু দেবতা, মানে 3 ভাই 4 ভাইয়ের তৃতীয় ভাই আর কি, এই পাবাসিক মহারাজের মন্দির। চলুন। আর এই জায়গার বিশেষত্ব হলো এটা কোনো প্রচলিত পর্যটন কেন্দ্র নয়, পিওর অফবিট। বহু পর্যটক এই জায়গার নামই শোনেননি। এখানে আসার প্রধান কারণ পাহাড়ের সৌন্দর্যকে দেখা নয়, বরং এই সবুজ পাহাড়ের ভিতরে লুকিয়ে থাকা এক বিশ্বাসকে অনুভব করা। হানৌলের খ্যাতির নিচে চাপা পড়ে গিয়েছে থাডিয়ার। নদীর ওপারে এই ছোট্ট থাডিয়ার যেন অনেকটাই আড়ালে থেকে গিয়েছে। হয়তো সেটাই তার সৌন্দর্য। এখানে আসার পর প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা কোনো বড় মন্দির নয়, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, ঢাল বেয়ে উঠে যাওয়া পথ, চারপাশে পাহাড়, সবুজ পাহাড়, নিচে টন্সের জল। আর সেই নিস্তব্ধতার মধ্যে মনে হয় এই জায়গাটা যেন এখনো নিজের সেই প্রাচীন সময়টাকে আঁকড়ে ধরে আছে।
থার্ডিয়ার গ্রামে ঢোকার মুখেই চোখে পড়ল একটা পোস্ট অফিস। অদ্ভুত, এই অজ গায়েও ভারতীয় ডাক বিভাগ সচল রয়েছে। একটা অদ্ভুত ব্যাপার দেখুন, থার্ডিয়ার গ্রামে ঢুকতেই একটা ছোট্ট পোস্ট অফিস। ভারতবর্ষের একটা অদ্ভুত সৌন্দর্য এটাই যে এই প্রত্যন্ত গ্রামেও কিন্তু ডাক ব্যবস্থা চালু রয়েছে। আমার পাশেই রয়েছে ছোট্ট একটি ডাকঘর বা পোস্ট অফিস। এতটা ভাল লাগলো দেখে আমার, যে তাই পোস্ট অফিসের ছবি তুললাম। ভারতের জাতীয় পতাকা উঠছে, এই যে দেখতে পাচ্ছেন জাতীয় পতাকা, দেশের পতাকা। এই থার্ডিয়ার গ্রামে ঢুকছি আমি, থার্ডিয়ার গ্রামে ঢুকতেই এই পোস্ট অফিসটা চোখে পড়লো। সুন্দর একেবারে চারদিক নিরিবিলি, নির্জন, প্রকৃতি, নিখাত প্রকৃতি এদিকে ছড়িয়ে রয়েছে। থার্ডিয়ার গ্রামের শুরুতেই এই পোস্ট অফিসের মুখোমুখি হলাম আমরা, তাই সেটা দেখেই নিলাম। এবং আমার স্মৃতিতে একটা জিনিস উজ্জ্বল হয়ে উঠলো, সেটা হচ্ছে কী বলুন তো, হার্শিলের সেই পোস্ট অফিসের কথা। হার্শিলের নামে একটা ছোট্ট পোস্ট অফিস ছিল, যেটা আপনারা অবশ্য রাজকাপুরের দৌলতে দেখেছেন, রামতেরি গঙ্গা মাইলিতে। অবশ্য তারপরে আমি হার্শিলকে যখন প্রথম বাংলায় তুলে ধরি, তখন সেই পোস্ট অফিসের চিত্র আপনাদের সামনে তুলে ধরেছিলাম। একটু এগোতে একটা ছোট্ট দোকান, একেবারে পিওর রুরাল চিত্র আর কি, গ্রাম্য চিত্র, ছোট্ট একটি দোকান। ये थर्ड ईयर है ना? और यहाँ से मंदिर कितना दूर है? 400-500 किलोमीटर। मीटर। अच्छा अच्छा, चढ़ाई होगा या प्लेन? वही जैसा ऐसे ऐसे चलते रहेंगे ना, मंदिर पहुँच जाएंगे? पहुंच जाएंगे, इसी पत्थर के ऊपर जाना। अच्छा अच्छा, और वही तो गांव है? हाँ वही गाँव, वही गांव है, वहाँ पे मंदिर है? वहीं पर मंदिर है। अच्छा, आप लोग क्या थर्ड ईयर ग्राम के ही हो? हाँ जी अच्छा अच्छा, ये तो उत्तरकाशी जिला में पड़ता है, हाँ जी है ना? हाँ जी। और उस पार, बीच के उस पार देहरादून। देहरादून। बहुत सुंदर है। और ग्राम इधर जो विलेज है, यहाँ आने से शुरुआत में ही वो पोस्ट ऑफिस आता है ना? हाँ ठडियार में यही। थर्ड ईयर में। हाँ जी। টন্স নদী পার হয়ে পায়ে পায়ে ঢুকে পড়েছি ছোট্ট পাহাড়ি গ্রাম থার্ডিয়ারে। গুগল ম্যাপে হয়তো জায়গাটা খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু মানুষের বিশ্বাসের মানচিত্রে এই জায়গার গুরুত্ব অনেক বেশি। কারণ এই গ্রামেই রয়েছে বাবা সিক মহারাজের মন্দির, আর এই মন্দিরে পৌঁছানোর পথটাও যেন একটা ছোট্ট তীর্থযাত্রা। নদী পার হয়ে পাহাড়ের পথ বেয়ে উঠে আসতে হয় বাবা সিক মহারাজের কাছে। থার্ড ইয়ার গ্রামে প্রবেশ করার পরে মোটামুটি হাফ কিলোমিটার যেতে হবে। প্রথমে একদম আরণ্যক পরিবেশ, কোনো ঘরবাড়ি কিছু নেই। আটটু হলে আমি পড়ছিলাম, উল্টো দিক দাঁড়িয়ে কথা বলছি এবং হাঁটছি পিছন দিকে। তো প্রথমে এই হাফ কিলোমিটার রাস্তা ক্রস করার পরেই গ্রাম পাবো এবং মন্দির পাবো। প্রবল রোদ, যাই হোক চলুন যাওয়া যাক। এই হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দূরে পাহাড়ের কোলে ছোট ছোট গ্রাম বাড়ি, বাড়ি আর কি, বাড়িঘর ঝুলানোর মতো সাজানো। এই ছোট্ট সুন্দর ছবির মতো একেবারে সুন্দর থার্ড ইয়ার গ্রাম, চারদিকে সবুজ আর পাহাড় ঘেরা, আর টন্স নদী বয়ে যাচ্ছে, তার আওয়াজ শুনতে পাচ্ছি।
কিছুটা চড়াইও আছে, চড়াই উতরাই ভেঙেই পৌঁছতে হয়। থার্ডিয়ার গ্রামের গ্রেডটা অনেকটা আগে, সাসপেনশন ব্রিজ পেরিয়ে, কিন্তু গ্রামটা অনেকটা উপরে, চড়াই ভেঙে তারপরে সেই গ্রামে পৌঁছতে হয়। অনেকটাই পৌঁছে গেছি। এই যে দেখছেন যে ঘরবাড়িগুলো একটু আগে ছোট লাগছিল, সেগুলো এরকম কাছে এসে গেছে। জৌনসার বাওয়ার সেক্টর উত্তরাখণ্ডের এমন একটি অঞ্চল যাকে অনেক গবেষক ভারতের হিমালয় অঞ্চলের একটি স্বতন্ত্র সাংস্কৃতিক ভূখণ্ড হিসেবে উল্লেখ করেছেন। দুর্গম পাহাড়ি এলাকা, এই অঞ্চলের নিজস্ব ভাষা, পোশাক, লোকগান, উৎসব, নৃত্য, সামাজিক রীতি এবং দেবতা কেন্দ্রিক জীবনযাত্রা এই অঞ্চলের আলাদা বৈশিষ্ট্য। এখানে দেবতা মানে শুধু মন্দিরের ভিতরে রাখা কোনো মূর্তি নয়, দেবতা মানে একটা সামাজিক প্রতিষ্ঠান, দেবতা মানে বিচার, দেবতা মানে শাসন। এমনকি ইতিহাসের একটা পর্যায়ে এই অঞ্চলে যে ধারণার কথা পাওয়া যায় তার নাম দেবতাকা রাজ, অর্থাৎ দেবতাকেই স্থানীয়ভাবে সর্বোচ্চ কর্তৃত্বের প্রতীক হিসেবে ভাবা হতো। মহাসু দেবতা ছিলেন সেই বিশ্বাস ব্যবস্থার কেন্দ্রীয় চরিত্র। ভাবুন তো, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার বহু আগে পাহাড়ের একটি সমাজ নিজেদের ন্যায় বিচার, সামাজিক নিয়ম আর বিশ্বাসকে একজন দেবতার সঙ্গে কিভাবে জুড়ে নিয়েছিলেন। আর এই বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী নিদর্শন পাওয়া যায় মহাসু দেবতাদের 4 ভাইয়ের গল্পে। লোকগাথা অনুযায়ী এক সময় এই অঞ্চলের মানুষের উপর অত্যাচার করত 3 ভয়ঙ্কর রাক্ষস। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ প্রার্থনা করেছিল মহাদেবকে। শিবের অবতার হিসেবে আবির্ভাব হয় 4 ভাইয়ের। তারা যুদ্ধ করেন রাক্ষসদের সঙ্গে। সে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়, আর শেষ পর্যন্ত পরাজিত হয় অশুভ শক্তি। তারপর থেকেই 4 ভাই হয়ে ওঠেন এই পাহাড়ি জনপদের রক্ষাকর্তা। হানল পর্বে এই পুরো গল্পটা আমি আপনাদের বলেছি। চলুন তাহলে সেই কাহিনী আরও একবার শুনিয়ে দিই, তাহলে আপনাদেরও স্মৃতি টাটকা হয়ে উঠবে। কথিত আছে একটা সময় এই জনপদের নাম ছিল চক্রপুর। সেই সময় এই অঞ্চলে বাস করত 3 অত্যাচারী রাক্ষস, কিরমির, কর্মাসুর এবং কালাসুর। ওই 3 রাক্ষসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকার মানুষ। প্রতি মাসে গ্রামের একজন মানুষকে বলি না দিলে নাকি রাক্ষসদের ক্রোধ থেকে কেউ রক্ষা পেত না। সেই গ্রামেরই বাসিন্দা ছিলেন হুনা ভাট নামে এক ব্রাহ্মণ। তার 7 ছেলে ছিল। একে একে 6 জনকেই বলি দিতে হয়েছিল সেই রাক্ষসদের ফরমান মেনে। পুত্রহারা পিতা তার শেষ পুত্র সন্তানকে বাঁচাতে শরণাপন্ন হন মহাদেবের। মহাদেব তাকে কাশ্মীরে বোরাসু দেবতার কাছে যেতে বলেন। ওই ব্রাহ্মণ মহাদেবের নির্দেশ মেনে কাশ্মীরে গিয়ে বোরাসু দেবতার তপস্যায় বসেন। বোরাসু দেবতা হলেন শিবের আরেক রূপ। ওই ব্রাহ্মণের তপস্যায় খুশি হয়ে বোরাসু দেবতা স্বপ্নাদেশ দেন মহাসু দেবতারা ওই রাক্ষসদের হাত থেকে তাঁদের মুক্ত করতে চক্রপুরে আত্মপ্রকাশ করবেন। মহাসু দেবতারা 4 ভাই, বাসিক মহারাজ, বোথা মহারাজ, অবাসিক মহারাজ এবং চালদা মহারাজ। মহাসু ভাইয়েরা বীর যোদ্ধা, 4 জনেই শিবের অবতার। 4 ভাইয়ের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হয় 3 রাক্ষসের। শেষে মহাসু ভাইরা বধ করেন 3 রাক্ষসকে। তারপর থেকে শান্তি ফিরে আসে চক্রপুরে, আর 4 ভাই দেবতা হিসেবে পূজিত হতে থাকেন এই জৌনসার ও বাওয়ার এলাকায়। মৈন্দ্রতে পূজিত হন বড় ভাই বাসিক মহারাজ, হানৌলে পূজিত হন মেজ ভাই বোথা মহারাজ, থার্ডিয়ারে পূজিত হন সেজ ভাই পাভাসিক মহারাজ এবং ছোট ভাই চালদা মহারাজ ঘুরে ঘুরে পূজিত হন জৌনসার ও বাওয়ার সেক্টরের বিভিন্ন জায়গায়। চালদা মহারাজ যেহেতু ভ্রমণ প্রিয়, তাই ওনার জন্য নির্দিষ্ট কোনো মন্দির নেই। উনি ঘুরে ঘুরে পূজিত হন। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই মহাসু দেবতারা গোটা অঞ্চলের রক্ষাকর্তা। থার্ডিয়ার গ্রামের যে গ্রেড রয়েছে সেই প্রবেশদ্বার থেকে 1/2 কিলোমিটার চড়াই ভেঙে আমরা পৌঁছে গিয়েছি একেবারে থার্ডিয়ার গ্রামের মধ্যে। আর থার্ডিয়ার গ্রামের মাঝখানেই রয়েছে এই পাবাসিক মহারাজের মন্দির। মহাসু দেবতারা 4 ভাই, 4 ভাইয়ের এটা হচ্ছে 3য় ভাই পাবাসিক মহারাজ। পাবাসিক মহারাজের মন্দির রয়েছে এখানে। মূলত এই জৌনসার বাওয়ার সেক্টরে পাবাসু মহাদেবরাই 4 ভাই হচ্ছে কুল দেবতা বা কুলদেবতা। এখানকার স্থানীয় মানুষজন, এখানকার বাসিন্দারা, এই জৌনসার এবং বাওয়ার সেক্টরের বাসিন্দারা এই মহাসু দেবতাকেই মান্যতা করে চলেন এবং তারা ভাবেন যে তাদের রক্ষাকর্তা এবং ন্যায় বিচার করেন এই
পাবাসু মহারাজরা, অর্থাৎ 4 ভাই। প্রথম ভাই রয়েছেন আপনারা জানেন, মাইন্দ্রাতে দেখিয়েছি ওনাকে। দ্বিতীয় ভাই বোথা মহারাজ, যিনি হানোল গ্রামে অধিষ্ঠান করেন। তৃতীয় মহারাজ হচ্ছেন এই পাবাসিক মহারাজ, যিনি এই থাডিয়ার গ্রামে বিরাজ করেন। আর একজন ভাই রয়েছেন যিনি চতুর্থ ভাই, তিনি হচ্ছেন চালদা মহারাজ। তিনি হচ্ছেন ভ্রমণপ্রিয়, অর্থাৎ তার কোনো স্থায়ী বাসস্থান নেই, তাকে বিভিন্ন গ্রামে পুজো করা হয়, উনি ঘুরে ঘুরে পূজিত হন। এই মুহূর্তে চালদা মহারাজ রয়েছেন কালসির কাছে দাসোয়া ভিলেজে, মানে দাসোয়া গ্রামে। বলে চালদা মহারাজের কোনো স্থায়ী মন্দির নেই, বাকি 3 ভাইয়ের কিন্তু স্থায়ী মন্দির রয়েছে। প্রথম ভাইয়ের রয়েছে বাসিক মহারাজ, যার মন্দির রয়েছে মাইন্দ্রাতে। দ্বিতীয় ভাই অর্থাৎ মেজো ভাই বোথা মহারাজ, যার মন্দির রয়েছে হানোলে। তৃতীয় মহারাজ এই পাবাসিক মহারাজ, যার মন্দির রয়েছে এই থাডিয়ার গ্রামে। আর চতুর্থ মহারাজ চালদা মহারাজ, যিনি ভ্রমণ প্রিয়, অর্থাৎ ঘুরে ঘুরে পূজিত হন বিভিন্ন গ্রামে। এই 4 ভাইয়ের কাহিনী আসলে শুধু একটি ধর্মীয় কিংবদন্তি নয়। জনসার বাবরের জনজীবনে এই লোকগাথা এতটাই গভীরে ঢুকে আছে যে পাহাড়ের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গেও এর যোগসূত্র তৈরি হয়েছে। মহাসু দেবতারা ছাড়া জনসার বাবার সেক্টরের বাসিন্দারা অসম্পূর্ণ, বলা ভালো রাজাহীন প্রজার মতো দশা। কারণ এখানকার মানুষ আপদে বিপদে আজও মহাসু দেবতাদের কাছেই ছুটে আসেন। মহাভারতের কাহিনীর সঙ্গেও জুড়ে আছে এই অঞ্চল। জনসার বাবার অঞ্চলের বহু মানুষ নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পাণ্ডবদের গল্পকে জুড়ে দেখেন। এই অঞ্চলে পাণ্ডবদের নিয়ে লোকগাথা, গান, নৃত্য এবং বিভিন্ন ধর্মীয় আচার এখনও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ। এমনকি পাণ্ডব নৃত্য বা পাণ্ডবদের কাহিনী অবলম্বনের লোক উৎসবও এই বৃহত্তর অঞ্চলের সংস্কৃতির অংশ। এখানে ধর্ম আর লোক সংস্কৃতিকে আলাদা করে দেখা কঠিন। দেবতার উৎসব মানেই গান, দেবতার যাত্রা মানেই নাচ, আর দেবতার মন্দির মানেই শুধু পুজো নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মিলনস্থল। আর এই কারণেই মহাসু দেবতার মন্দিরকে শুধু ধর্মীয় স্থাপত্য হিসেবে দেখলে পুরো গল্পটা বোঝা যায় না। এগুলো আসলে পাহাড়ি সমাজের সাংস্কৃতিক কেন্দ্র। থার্ড ইয়ারে থাকা খাওয়ার হদিশ পাইনি, সেই পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি। তার অন্যতম কারণ এই গ্রামে আসতে হলে পায়ে হেঁটে আসতে হয়, মোটরেবল রোড নেই। পাবাসিক মহারাজের দর্শন সেরে আমরা এবার ফিরে যাব হানোলে। যারা হানোল পর্ব দেখেননি তারা দেখে নিতে পারেন। আনপ্লাগড উত্তরাখণ্ড সিরিজের প্লে লিস্টের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। পর্বগুলো পরপর দেখলে এই জায়গাগুলো ঘোরার সব তথ্য পেয়ে যাবেন। হিমালয়ের এইসব জায়গাগুলোর সবচেয়ে বড় রহস্য বোধহয় এটাই, আপনি যে রাস্তা দিয়ে এগিয়ে যান না কেন শেষ পর্যন্ত গিয়ে পৌঁছবেন একটা গল্পের কাছে। গল্পগুলো বাস্তবে সত্যি কিনা সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো এত শতাব্দী পরেও সেই কাহিনীগুলো মানুষের মুখে ঘুরতে ঘুরতে দিব্যি বেঁচে আছে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে সম্পূর্ণ অজানা আরেকটি জায়গায়। এই পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। सद्गमय तमसो मा
এই পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন সেটিংস অন করতে ভুলবেন না। উৎসাহ দিতে ফ্রিতে একটি লাইকও দিতে পারেন। আর যদি আপনার মন ও হৃদয়কে ছুঁয়ে থাকতে পারি তাহলে আপনার সাধ্যমতো এই চ্যানেলটির পাশে দাঁড়াতে পারেন। স্ক্যানার দিয়ে রাখলাম, ইচ্ছে হলে নিতে পারেন চ্যানেলের মেম্বারশিপও, লিংক নিচে দেওয়াই আছে। আমার কোনো দাবি নেই, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এই ধরনের ট্রাভেল কন্টেন্ট তৈরি করাটা যথেষ্ট ব্যয় সাপেক্ষ। তাই আপনাদের সহযোগিতা ও ভালোবাসাকে পাথেয় করি আগামী দিনে পথ চলতে চাই। সবাই ভালো থাকুন, আবার দেখা হবে নতুন জায়গায় নতুন পথে। টাটা।